চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেত্রী সূচনা শিকদারের কাছে। আবারও ফিরে এলাম। একদম শুরুতেই জানতে চাইবো সম্প্রতি রিলিজ হওয়া বেহুলা দরদী চলচ্চিত্রটির সম্পর্কে, যেটি পরিচালনা করেছেন সবুজ খান। অক্টোবরের 31 তারিখে সিনেমাটা রিলিজ হয়েছে। সিনেমাটা একদমই কি বলবো, এটা একদম গ্রামীণ পটভূমির একটি গল্প এবং গ্রামীণ লোকসংস্কৃতির যে একটা পালা আছে, হ্যাঁ পালা, যেটাকে আমরা এটাকে গীতিনাট্য বা লোকনাট্য এরকম লোকসংস্কৃতির একটি গল্প। এবং হচ্ছে যেখানে আপনার ধরেন যে যারা এই পালাটা করে, পালাটার নাম হচ্ছে বেহুলা নাচারির পালা। তো এই বেহুলা নাচারির পালায় যারা এই পালাটা করেন তারা হচ্ছে আপনার নাচে গানে সব কিছুতে বেহুলা লক্ষিন্দরের প্রেম কাহিনীটাকেই তুলে ধরে নিয়ে আসেন তারা। তো এই দলটা আসলে মানে তারা টিকিয়ে রাখার জন্য এখনো পর্যন্ত ধরেন যে কিছু কি বলে এটাকে শিল্পীরা আর কি, এই পালার দলের শিল্পীরা ওনারা মানে এখনো পর্যন্ত এখনও আছেন, মানে যদিও এটা বিলুপ্ত হওয়ার পথেই আছেন, তারপরেও কিছু শিল্পী এখনও আছেন যে এটা নিয়ে যুদ্ধ করে যাচ্ছেন তারা। এবং এই মানুষগুলির এই ধরেন যে এই বেহুলা নাচারির পালা যে দলটি, এই দলটিরই হচ্ছে গিয়ে আপনার সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছু নিয়ে ওনাদের জীবনের কাহিনী নিয়ে আর কি এই গল্পটা রচনা করেছেন সবুজ খান এবং পরিচালনা করেছেন সবুজ খান। আপনি তো দীর্ঘদিন ধরে অভিনয়ের সাথে সম্পৃক্ত রয়েছেন, তো যখন যে কোনো একটা শিল্প সেটা আস্তে আস্তে বিলুপ্তির পথে যায়, তখন সেটার সাথে সম্পৃক্ত মানুষগুলোর জীবনের যে নানা ধরনের ক্রাইসিস বা এক ধরনের নানান ধরনের পেছনের অনেক কষ্ট, অনেক ধরনের কিছুর মধ্য দিয়ে যেতে হয়, সেই অভিজ্ঞতাগুলোই কি উঠে এসেছে নাকি এর পেছনে আরও কিছু রয়েছে? সেই অভিজ্ঞতার ব্যাপারগুলি উঠে এসেছে। আর হচ্ছে এটা মানে আমি হচ্ছে টাঙ্গাইল যেখানকার এই গল্পটা, এটা হচ্ছে টাঙ্গাইলের একটি ঐতিহ্যবাহী গল্প। তো ওনারা আর যেটা বলবো যে টাঙ্গাইল মধুপুরে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, সো হচ্ছে ওইখানে আমি হচ্ছে ঢাকাতেই জন্ম, ঢাকাতেই আমার বাবার বাড়ি তেজগাঁতে। তো ওইটা হচ্ছে ওইখানে আমার শ্বশুরবাড়িতে আমি যখন প্রথম যাই, তো এই যে পালা দলটি আছে এই দলের সাথে হচ্ছে আমার শ্বশুর সম্পৃক্ত আছেন এই বেহুলা নাচারির পালা যেটা। তো আমি যখন প্রথম অ্যাট ফার্স্ট ওনাদের বাড়িতে যাই বউ হয়ে, তো তখন হচ্ছে যেহেতু উনি এই দলের সাথে সম্পৃক্ত, তখন হচ্ছে আমার শ্বশুর ওই দলটিকে আর ওই দলের যারা আছেন তারা হচ্ছে গিয়ে বিভিন্ন অকেশনে গিয়ে তারা এই প্রোগ্রামটা করেন। ওনারা এই নেচে গিয়ে আর কি এই বেহুলা লক্ষিন্দরের ঘটনাটাকে তারা তুলে ধরেন গানে নাচে। তো যখন আমি প্রথম গিয়েছি প্রথম প্রোগ্রাম, তো আমার শ্বশুর আবার ওনাদেরকে ইনভাইট করেছেন যে আমরা একটা প্রোগ্রাম করছি ছোটোখাটো, আপনারা ইনভাইটেড। তো তখন ওনারা আসেন। তো আমি তখন তো নতুন একদমই, আমি একদম কাছ থেকে এই শিল্পীগুলিকে দেখেছি, ওনাদের যে লাইফস্টাইল, ওনাদের যে চলাফেরা, ওনাদের যে মেকআপ গেট আপ, তো তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে একদম সামনাসামনি। এবং এই মানুষগুলিকে দেখলাম যে এত সহজ, এত সরল মানুষ যে মানে, এবং তারা মানে এত সুন্দর করে এই বেহুলা লক্ষিন্দরকে উপস্থাপন করছেন, এত সুন্দর করে তারা মানে গানের মধ্যে অভিনয়ের মাধ্যমে মানে তারা এটাকে তুলে ধরছেন। মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে মানে মানুষও এত মানে এত সহজ সরল হয় কি না, বা কিভাবে তারা এরকম করছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছে এখানে হচ্ছে প্রত্যেকটি মানুষ হচ্ছে মানে পুরুষ, আচ্ছা, ছেলে মানুষ, তারাই নারী সেজে হ্যাঁ মানে বিভিন্ন চরিত্রগুলি তুলে ধরছেন। তারা এই ছেলেরাই মেয়ে সেজে ধরেন বেহুলা, তারপরে হচ্ছে ওই চাঁদ সদাগরের বউ, এরকম বিভিন্ন ক্যারেক্টার তারা প্লে করছে এখানে। খুব স্মরণীয় একটা দিন ছিল সেটা নিঃসন্দেহে। এবং তারপর সেই একই ঘটনা, একই দলের নাটক বা ওই একই প্রেক্ষাপট যখন একটা বড় পর্দায় চলচ্চিত্র আকারে আসলো এবং সেই সুযোগটা আপনার কাছে আসলো, কিভাবে সুযোগটা এসেছিল? সেই সুযোগটা তখন আমি আসলে একটু বলে নিই যে ইনি পরিচালক সবুজ খান, উনি আমার খুবই কাছের একজন মানুষ। কাছের বলতে আমার হাজব্যান্ড।
আচ্ছা। তো হচ্ছে যখন আমি ওনাদের সাথে প্রথম আমার দেখা হয় এই পালা দলের সাথে, তখন আমার কাছে মনে হয়েছে যে আমরা কি এদেরকে নিয়ে কিছু করতে পারি কিনা, যেহেতু আমি মিডিয়াতে আছি, আমি অভিনয় করছি, সবুজ খান ডিরেকশন দিচ্ছেন। তো চিন্তা করলাম যে যেহেতু দুজনই এখানে আছি, তাহলে এদেরকে নিয়ে কিছু করা যায় কিনা। তো তখনই তার সাথে আমি শেয়ার করি যে আচ্ছা এদেরকে নিয়ে চলো না কিছু করি, যে ওরা যে এভাবে তাদের জীবনযাপন করছে, এভাবেও মানুষ জীবনযাপন করতে পারে, এবং তারা যেহেতু একদম মানে বিলুপ্তির পথে আছেন এই সংস্কৃতিটা, এবং সবাই কিন্তু জানে না এটার ব্যাপারে, অনেকেই জানে না এখন পর্যন্ত। আর এখনকার জেনারেশন তো এটার সম্পর্কে তাদের ধারণাই নেই বললেই একদম চলে। একদম। তো সেই জায়গা থেকে ওর সাথে ইয়া করে যে বললাম যে দেখি তাহলে কিছু করা যায় কিনা। এই হচ্ছে আমাদের জার্নিটা শুরু হলো, দুজনে মিলে এদের সাথে কথা বলা, এদের কাছে গিয়ে এদেরকে দেখা, এদের সমস্ত কিছু মানে আমাদের আয়ত্তে করা। এই তারপর আমাদের জার্নিটা শুরু হয়, এবং দিন শেষে এসে এখন বেহুলা দরদি এভাবেই হলো আর কি। এই যে চমৎকার একটা বিষয়, সেটাকে আপনারা উপস্থাপন করলেন, মানুষ দেখছে, মানুষের কাছ থেকে কি ধরনের ফিডব্যাক পাচ্ছেন, প্রশংসা পাচ্ছেন? খুবই প্রশংসা পেয়েছি, খুবই। যেটা হচ্ছে এমন একটি মানে আমাদের তো সিনেমার রিলিজের আগে আমরা কিছু গান, 2-3টা গান আমরা রিলিজ দিয়েছি। তো যখন থেকে আমাদের গানগুলি রিলিজ হয়েছে সিনেমার, তখন থেকেই খুব সাড়াটা পাচ্ছি, তখন থেকেই শুরু হয়েছে। এবং হচ্ছে আমাদের মিডিয়া এবং মিডিয়ার বাইরে প্রত্যেকটি মানুষ মানে এই গানগুলি এবং গানগুলি থেকে তারা মানে ভেবে নিয়েছে যে চলচ্চিত্রটি অবশ্যই খুব সুন্দর এবং ভালো হবে, যেহেতু এটা কি বলে লোকজ সংস্কৃতি নিয়ে করা। দীর্ঘদিন ধরে অভিনয়ের সাথে সম্পৃক্ত রয়েছেন, বিভিন্ন ধরনের চরিত্রে আপনাকে আমরা দেখতে পাই। সেটা হতে পারে আধুনিক ঘরোয়া কোনো পারিবারিক গল্প, কিংবা গ্রামের কোনো চরিত্র, নানা ধরনের চরিত্র আপনি করেছেন। এই যে দীর্ঘদিনের পথ চলা, অভিনয়ের জীবনের একদম শুরু, আজকে যেখানে দাঁড়িয়ে আছেন একজন সূচনা শিকদার হিসেবে, এই যাত্রাটি কেমন ছিল পেছনে ফিরে যখন তাকান? সেটা তো অবশ্যই অনেক কঠিন ছিল, কারণ মিডিয়াতে আসাটা আমার জন্য খুবই ক্রিটিক্যাল ছিল, কারণ আমার ফ্যামিলির কেউই মিডিয়া পার্সন নেই, অনলি ফর মি, আমি একাই মিডিয়া পার্সন আমার ফ্যামিলিতে। তো এই যে মিডিয়ার যে কাজ, মানে আমাদের নাটক বলি, সিনেমা বলি, বা যেটাই বলি, মিডিয়ার যে কাজ, সেইটার সম্পর্কে ধারণাটা আমার পরিবারের কারো ছিল না। তো সেই জায়গা থেকে আমাকে শুটিং করা থেকে শুরু করে যে কোনো প্রোগ্রাম, যে কোনো কিছু একটু কষ্ট হয়েছে প্রথম প্রথম করতে, কারণ হচ্ছে আমাদের তো শুটিংয়ে আপনি তো জানেনই যে আমাদের শুটিং যখন আমরা করতে যাই, শুটিংয়ে আমাদের কল টাইম দেওয়া হয়, বাট ফেরার কোনো কল টাইম দেওয়া হয় না। দেখা গেছে যে অনেক সময় আমরা রাত্রে 12টা, 1টা, 2টাও বেজে যায় শুটিং শেষ করে আসতে, এবং পুরো সেটে হয়তো নারী ওই 2-1 জন অভিনয় শিল্পী ছাড়া আর কেউ নেই। তো সেই জায়গা থেকে হচ্ছে একটু কষ্ট হয়েছে, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এখন একদমই, যেহেতু এখন স্ক্রিনে সবসময় দেখা যাচ্ছে, আমাকে দেখতে পাচ্ছে, আমার ফ্যামিলির সবাইও দেখতে পাচ্ছে, এবং ভালো ভালো কাজ তারা উপভোগ করছে, সো এখন আর সেই প্রবলেমটি হচ্ছে না আমার। বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? 4টা সিরিয়ালে কাজ করছি, 2টো শেষ হয়েছে আর 2টো এখনও রানিং আছে, যেটি হচ্ছে তেল ছাড়া পরোটা, একটি নাটকের ধারাবাহিক নাটকের নাম। এবং এটা পরিচালনা করছেন আমাদের কচি খন্দকার ভাই। এবং আরেকটি আমি বাংলাদেশ টেলিভিশনের একটি সিরিয়াল করছি, যেটার নাম হচ্ছে জল জোছনা, এটার পরিচালনা করছেন হচ্ছে সোহেল আরমান ভাই। আচ্ছা। আর এমনিতে বেশ কিছু সিঙ্গেল নাটকের কাজ করা হচ্ছে, এবং প্রতিনিয়ত দেখা গেছে প্রতি সপ্তাহে বা 8 দিন 10 দিন বা 2-4 দিন পরপরই মোটামুটি বেশ কিছু নাটক, সিঙ্গেল নাটক রিলিজ হচ্ছে। অভিনয় করতে যে কতগুলো ভাষা শেখা হয়েছে? আমি হচ্ছে মূলত যেহেতু আমি ঢাকার মেয়ে, তো সেই জায়গা থেকে শুধু ঢাকার ভাষা ছাড়া তো অন্য ভাষা পারার কথা না। কিন্তু এই নাট্যাঙ্গনে এসে আমি যখন দেখলাম যে না, এখানে আমাকে থাকতে হলে অনেক কিছু আমাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তো সেই জায়গা থেকে হচ্ছে বেশ কিছু ভাষা আমি আয়ত্ত করেছি। যেমন ধরেন বরিশালের ভাষা, নোয়াখালী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, আর পুরান ঢাকা তো আছেই। এই যে নানান ধরনের স্কিলগুলো আস্তে আস্তে ডেভেলপ করা, আপনার কি থিয়েটার থেকে কি অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল? হ্যাঁ, ডেফিনেটলি থিয়েটার থেকে আমার যাত্রা শুরু।
আমি প্রথমে হচ্ছে একদম শুরু থেকে যেটা করেছিলাম কিছু অ্যাঙ্করিংয়ের কাজ করেছিলাম, সেখান থেকে আমার থিয়েটারে আসা এবং থিয়েটার থেকে এখন একদম জীবনের প্রথম যে চরিত্রটি করেছিলেন সেটি কি চরিত্র ছিল মনে পড়ে? মঞ্চে একদমই যখন প্রথম কাজ করি, মঞ্চে একদম লিড ক্যারেক্টার নিয়ে এসেছিলাম, কাজ করেছি। অন্তরঙ্গ থিয়েটার নামে একটি থিয়েটার ছিলেন, আমি ওইটাতে কাজ করেছি এবং ওইখানে ফুলজান নামে একটা প্রোডাকশন ওনারা করতেন, তখন শুরু করেছিলেন এবং সেখান থেকেই হচ্ছে আমি ওইখানে আসি এবং ওইখান থেকেই ওইটার যে ডিরেক্টর ছিলেন ওই থিয়েটারের, উনি হচ্ছে আমাকে পছন্দ করেন এবং ওই ফুলজান ক্যারেক্টারটি করার জন্যই সে আমাকে চুজ করেন এবং খুবই শর্ট টাইমে, মানে ওনাদের শো হবে হবে এরকম সময় আমি মানে আমার সাথে পরিচয় হয়, কথা হয় এবং দেখা গেছে যে খুবই শর্ট টাইমে 10 দিন কি 12 দিনের রিহার্সেলে আমি মঞ্চে উঠি ওই ফুলজান এবং লিড ক্যারেক্টারে। একদম লিড এটা ক্যারেক্টার। কিভাবে এত সাহস আপনি পেলেন কোথায়, বা এটা কিভাবে ওনারাই বা সাহসটা করলেন মানে কিভাবে? হয় না যে এটা তো আসলে গড গিফটেড, মানে অভিনয়টা তো আসলে মানে সুযোগ পেলে আমরা পারি, কিন্তু এটা তো গড গিফটেড, ভেতরেও আল্লাহর কিছুটা তরফ থাকতে থেকে হয়। ভেতরে কিছু থাকে। তো সেই জায়গা থেকে যখন সুযোগ পাওয়া হয় ওইটা মানে সাহসটা হয়ে যায় এমনিতেই। তারপরে হ্যাঁ, এই 10-12 দিন হচ্ছে আমি রিহার্সেল করলাম। রিহার্সেল করার পরে খুব এটা একদম সত্যি কথা, এটা খুব সাহসিকতার ব্যাপার এবং খুব সাহস নিয়ে মঞ্চে উঠেছিলাম। একটু তো ভয়ভীতি কাজ করেছে, কিন্তু হচ্ছে যেহেতু স্টেজে আমি এর আগেও কাজ করেছি, যেহেতু অ্যাঙ্করিং করেছি, আমি করেছি, তো সেই জায়গা থেকে স্টেজে কাজ করার অভিজ্ঞতা আমার ছিল। কিন্তু নাটক এবং মঞ্চের নাটক তো আপনারা জানেন একদম মুখস্থ ঠোঁটস্থ করে উঠতে হয়। ওখানে তো আসলে আমাদের থিয়েটারের কাজগুলো প্রণ করার খুবই কম সুযোগ থাকে। তো একদম এতটাই হয়েছিল যে আমার কোনো মানে ঝামেলা হয়নি বা ভুল ত্রুটি, যে মানে ডায়লগ কোনো কিছু ভুলে যাওয়া বা কোনো স্কিপ করা এরকম কিছু হয়নি এবং খুব ভালো ওই শোটা করেছিলাম। এবং এটা নিয়ে আমি ওর পর থেকে এই প্রোডাকশনটা মানে ফুলজান যে প্রোডাকশনটা তারা করেন, আমি 300টা শো করেছি। 300টা? হ্যাঁ। বাহ, এটা নিঃসন্দেহে জীবনের একটা অনন্য অধ্যায় হয়ে থাকবে। একদম। এবং সেটা হচ্ছে আপনার শুধু বাংলাদেশে এরকম না, বাইরেও করেছি, ঢাকার বাইরে, দেশের বাইরে এরকমও করা হয়েছে। তো এই মঞ্চে কাজ করতে করতে একসময় টেলিভিশনের জন্য আমি অফার পাই এবং কাজ করি। তো ওই সুজন শাহরিয়ার নামে একজন ডিরেক্টর, উনি হচ্ছেন আমাকে মঞ্চে দেখে উনি আমাকে বলল যে আপনি তো খুব ভালো অভিনয় করেন, তো আমাদের একটা সিঙ্গেল নাটক ছিল, তো কাজ করবেন কিনা। তখন একটু ভয় লেগেছে যে টেলিভিশনে কাজ করব, টেলিভিশনে অভিনয় করব, সেটা আমাকে টেলিভিশনে দেখা যাবে, এটা কি আদৌ সম্ভব কিনা। তারপরে হচ্ছে উনি করলো, আমি সাহস করে বললাম যে হ্যাঁ করতে পারি। তো ওইটা হচ্ছে প্রথম একটি সিঙ্গেল নাটক ছিল, নাটকটির নাম ছিল ভাত। এই যে মঞ্চে প্রথম কাজ দিয়েই মানুষের মন জয় করে ফেলা এবং পর্দায়ও তাই, এভাবেই একে একে বহু নাটক আমরা প্রায় আপনার কাছ থেকে যদি বলি 100, 150, 200 নাটকেরও বেশি হয়তো এখন পর্যন্ত আমরা কাজ আপনার কাছ থেকে পেয়েছি। এভাবেই সূচনা শিকদারের অভিনয়ে আমরা বারবার মুগ্ধ হতে চাই, মুগ্ধতা ছড়াতে থাকুন। আজকের মতো আড্ডা থেকে বিদায় নিতে হচ্ছে। আমাদের আজকের এই আয়োজনে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো। আর অবশ্যই আমি চেষ্টা করি এবং চাই যে ভালো ভালো কাজ উপহার দিতে। আমার জন্য অনেক দোয়া করবেন যাতে আমি সবসময় এরকম ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারি। এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন কথাসাহিত্যিক মার্ক টোয়েনের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, কিছু নেয়ার চেয়ে দান করাই ভালো, বিশেষ করে উপদেশ দেওয়ার ক্ষেত্রে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।